আমার প্রতিষ্ঠানের নাম টেক অ্যান্ড টক বিডি। প্রতিষ্ঠানের জন্মই 2014 সালের শেষের দিকে যমুনা ফিউচার পার্কে, আর দ্বিতীয় শাখা হিসেবে বসুন্ধরা সিটি মার্কেটে আমরা শুরু করি। এখন পর্যন্ত যমুনা বসুন্ধরা দুই জায়গাতে আছে। বাংলাদেশে অনেকেই চিনে থাকবে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি নামে। মোটামুটি টপ মোস্ট টেকনোলজি রিভিউয়ার যারা আছে তাদের ভিতরে একটা টিম অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এটিসি হচ্ছে মিরপুর ভিত্তিক। তাদের মেম্বার যারা আছে, কোর মেম্বার, তারা সবাই মিরপুরে থাকে। তারা আমার এলাকার ছোটো ভাই। প্রথম দিকে আমি তাদের মাধ্যমে রিভিউ করাই এবং তাদের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে আমার প্রতিষ্ঠানের জনপ্রিয়তাও বাড়ে। বাংলাদেশের ছোট বড় সব শহর, জেলা শহর, থানা পর্যায়ে মানুষ আমাদেরকে চিনতে থাকে আমার প্রতিষ্ঠান। বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবসায়ী যারাই আছে, মোবাইল ফোন স্টাফ যারা আছে এবং মোবাইল ফোন কিনে বেচে, মোবাইল ফোন নিয়ে খোঁজ খবর রাখে, এমন সব মানুষেরই মোটামুটি আমার ধারণা আমি একটা পরিচিত মুখ। তারা সবাই জানে যে এখন পর্যন্ত আমার কোনো চুনকালি নাই, অকাজ করে ধরা খাওয়া, চিটারি বাটপারি করা। সেই সুবাদে আমি একটা উপদেশ দিতে পারি যারা নতুন করে ব্যবসায় আসতে চায়। আমাদের তো এখন অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে একটা সমস্যা চলতেছে। আমরা প্রতিনিধি হয়ে সারা বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের পক্ষে সরকারের সাথে চেষ্টা করে যাচ্ছি কীভাবে আমরা সম্মিলিতভাবে সরকারের সাথে প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটা সংগঠন আছে, সেটার নাম মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ, যেটা 2022 সাল থেকে যাত্রা শুরু করে। তো এই যে সমস্যাটা চলমান, এটা যদি চলে যায়, আল্লাহ যদি আমাদের নসিবে রাখে, আমরা যদি এই ব্যবসাটা বৈধভাবে করতে পারি, আমরা এলসি করে লাইসেন্স নিয়ে ফোন ইম্পোর্ট করতে পারি, তখন যদি নতুন করে কোনো নিউ কামার এই ব্যবসায় আসতে চায়, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা ভালো জিনিস বিক্রি করবেন। আপনারা ব্যবসার পাশাপাশি এটাকে সেবা হিসেবে দেখবেন। আপনাদের ভিতরে আখিরাতের ভয় থাকা চাই যে খারাপ জিনিস দিলে কি শাস্তি পাবেন, ভালো জিনিস দিলে কি সম্মান পাবেন আল্লাহর কাছে এবং সমাজে। এগুলো যদি মেনটেন করে চলতে পারেন, কোনো নোংরা প্রতিযোগিতা না করেন এবং হচ্ছে একজন ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর পেছন থেকে কোনো গীবত না করেন, হয়তো বা আপনারাও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। ব্যবসা খুব কঠিন কিছু না। ব্যবসায় আল্লাহ পাক মুসলমানদের জন্য সহজ করেছেন চাকরির তুলনায়। সেই ক্ষেত্রে যদি সততা রাখেন, আবার একটু বিচক্ষণ হতে হবে এবং পাশাপাশি যে ব্যবসা করবেন সে ব্যবসা আপনাকে দক্ষ হতে হবে। এগুলো সংমিশ্রণে যে কোনো ব্যবসায়ী যে কোনো ব্যবসায় ঢুকতেই পারে। আল্লাহ চাইলে অবশ্যই এটা সফলতা আসবে। ফ্যাক্ট হচ্ছে 2014 সালে যখন আমি ব্যবসা শুরু করি প্রতিষ্ঠান হিসেবে, তখন বাংলাদেশে হাতে গোনা কিছু সংখ্যক মোবাইল ফোনের শপ ছিল যারা ফেসবুক পেজ মেনটেন করে, যাদের ব্যবসায়িক পেজ ছিল, যারা অ্যাডভার্টাইজ রান করতে পারে, যেটাকে আমরা বুস্টিং হিসেবে চিনি, এমন ছিল না বললেই চলে। আমি সেই প্রথম দিকে যেহেতু ব্যবসাটা শুরু করি, সেই সময় আমাদের ফেসবুক মার্কেটিংয়ের কারণে সারা বাংলাদেশে মানুষ অল্প অল্প করে খুব দ্রুত আমাদের সাথে পরিচয় হয়ে যায়, আমাদের কাস্টমার হিসেবে বন্ডিং হয়। আর বাংলাদেশে অনেকেই চিনে থাকবে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি নামে। মোটামুটি টপ মোস্ট টেকনোলজি রিভিউয়ার যারা আছে তাদের ভিতরে একটা টিম অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এটিসি হচ্ছে মিরপুর ভিত্তিক। তাদের মেম্বার যারা আছে, কোর মেম্বার, তারা সবাই মিরপুরে থাকে। তারা আমার এলাকার ছোটো ভাই। প্রথম দিকে আমি তাদের মাধ্যমে রিভিউ করাই এবং তাদের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে আমার প্রতিষ্ঠানের জনপ্রিয়তাও বাড়ে। বাংলাদেশের ছোট বড় সব শহর, জেলা শহর, থানা পর্যায়ে মানুষ আমাদেরকে চিনতে থাকে আমার প্রতিষ্ঠান। তখন কুরিয়ার সার্ভিসের সেল বাড়ে। অনেক মানুষ ঢাকার বাইরে থেকে বসুন্ধরা সিটি মার্কেট এসে নিজের হাতে একটা ফোন কেনার একটা আনন্দ যে একটা বিষয়, সেগুলো 2014, 15, 16 সালে যেমন ছিল এখন তেমনটা নাই। এখন কুরিয়ার ইজি হয়ে গেছে, এখন মানুষের কাছে ফোন কেনা ইজি হয়ে গেছে, দুধ ভাত। এখন ছোট যারা আছে মানে কিশোর তরুণ, তারাও ঢাকাতে আসা যাওয়ার ক্ষেত্রে বিষয়টা বাধাহীন, সহজ। একসময় এতটা সহজ ছিল না। বাবা মাকে নিয়ে আসা, বন্ধুবান্ধবকে নিয়ে আসা, একটা ফোন কিনে ঢাকা থেকে আবার ঢাকা আশপাশ ঘুরে গ্রামের বাড়িতে ফিরে যাওয়া, এটা ছিল একটা পুরোপুরি উৎসবের মতো। ওই সময়গুলো আমি নিজের চোখে দেখতে পাইছি, 14, 15, 16, 17। ওগুলো আমার ব্যবসারও শুরুর দিক। ওগুলো আমাকে যথেষ্ট ভালো স্মৃতি দেয় এবং ওগুলো ওই সময়কার যে স্মৃতি, বর্তমানে 10 লাখ টাকা বিক্রি করা আর ওই সময়ের 2-3টা ফোন বিক্রি করা মানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। ওই সময়ের সেই 1.5 লক্ষ টাকার খুশির সাথে বর্তমানে 10 লক্ষ টাকা সেলেও যে খুশি, এটা কখনোই ওজন আমি মিলাতে পারি না। শার্প মেমোরি তো আসলে ডলফিনের, শুধু মানুষের না। তো পয়েন্ট হচ্ছে, যখন 2014 সালের শেষের দিকে আমি নতুন ব্যবসা শুরু করি, নতুন ফোন বিক্রির আগেও আমার একটা প্রোফাইল ছিল, তা হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেটের সকল সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন আমি একা হ্যান্ডেল করতাম, আমিই কিনতাম, আমি বিক্রি করতাম। মার্কেটে যারা বিক্রি করতে আসতো তাদের কাছ থেকে বা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে, আর বিক্রি করতাম এটা হচ্ছে clickbd.com এবং গ্রামীণ ফোনের একটা ই-কমার্স ছিল sellbazaar.com। এই দুইটার মাধ্যমে আমি সেল করতাম। এগুলো বর্তমান জেনারেশন অনেক মানুষ চেনে না, বিশেষ করে সেলবাজার। তারা কিছুদিন
ব্যবসা রান করার পর চরম মাত্রায় পপুলার হওয়ার পরে এখানেই .com নামে একটা কোম্পানির কাছে সেল করে দেয়, তারপর সেটা আর টিকে নাই। তো সেলবাজার.com বাংলাদেশের ই কমার্স অথবা অনলাইনে কেনাবেচার জন্য যে পথিকৃৎ আমরা বলি সেটা। তো সেই সময়ে আমার যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোনের ব্যবসা ছিল, আমি আস্তে আস্তে নতুন ফোনে আসি, এক ধাক্কায় আসি না। সেকেন্ড হ্যান্ড ফোন আমার ভালোই বিক্রি হতো, ফেসবুকে অ্যাডভার্টাইজ দেওয়া যেত, তারপরে হচ্ছে আপনার সেলবাজার, ক্লিকবিডি এই দুইটাতে অ্যাডভার্ট দেওয়া যেত। সেলবাজার বন্ধ হওয়ার পর এখানে .com যখন এলো, তারপরে ভিক্টর.com নামে তারা প্রথম যাত্রা শুরু করলো বিদেশি একটা কোম্পানির হাত ধরে। সেখানে অ্যাড দেওয়া যেত, সেখান থেকে কাস্টমার ফোনে যোগাযোগ করে বসুন্ধরা সিটি মার্কেটে আসতো আমার থেকে কিনতো। তো নতুন ফোনের ক্ষেত্রে যদি প্রথম ফোন ধরি, আমার শুধু ব্র্যান্ড মনে আছে আসুসের জেনফোন সিরিজের। তারা 15,000 টাকার ভেতরেই সুন্দর অ্যান্ড্রয়েড ফোনগুলো আনলো। আমার ব্যবসার শুরুতে আমি সেটাই বিক্রি করেছি। আর যখন আমি চাকরি করি আনুমানিক 2008-09 সেই সময়ে স্যামসাং, তারপরে এইচটিসি আর 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 সব ব্র্যান্ডের নাম মনেও নাই। এইচটিসি স্যামসাং খুব পপুলার ছিল, তারা মাত্র অ্যান্ড্রয়েড আনতেছে, অ্যান্ড্রয়েড 1.1, অ্যান্ড্রয়েড 2, অ্যান্ড্রয়েড 3 যেগুলো আমরা বলি, নামও তো সব মনে নাই। জেলব্রেক নাম ছিল, হানিকম নাম ছিল, এরকম ছিল অ্যান্ড্রয়েড ওএসগুলোর নাম। ওই সময় স্যামসাং গ্যালাক্সি পপ নামে একটা ফোন আসে বাংলাদেশে, এটা স্যামসাং অফিসিয়ালি আনে। এটা 15,000 টাকা হওয়াতে প্রচুর বিক্রি হতো। এইচটিসির নানান মডেল আছে, সবগুলোর নাম আমার মনে নেই, এগুলো খুব ভালো সেল হতো। কিন্তু আমি যখন ব্যবসা শুরু করি, আমার ব্যবসা শুরুর নতুন ফোন হিসেবে যদি কোনো কিছু ভালো বিক্রি হয়, সেটা হচ্ছে আসুসের জেনফোন সিরিজের জেনফোন 5, জেনফোন 6 এই টাইপ কোনো কিছু। যেহেতু বাংলাদেশে রিভিউ ইন্ডাস্ট্রিতে সবচেয়ে প্রথমেই যাত্রা শুরু করে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, আর তাদের সাথে যেহেতু আমাদের কোলাবোরেশন ছিল, তখন প্রত্যেকটা ভিডিওতে যখন ভিডিওর ইন্ট্রোডাকশানে আমাদের প্রতিষ্ঠানের নাম নেওয়া হতো। এই ভিডিওটি বা এই ফোনটি স্পন্সর করা হয়েছে টেক টক বিডি থেকে, তাদের কাছ থেকে আপনারা ইউনিক ফোন পাবেন, এই টাইপ কথা শোনার পর কাস্টমার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই টুকটাক জানতে পারতো আমাদের নামটা। সেই সুবাদে অন্যান্য যারা রিভিউ শুরু করে তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেসবুক পেজের মাধ্যমে, যে আমরা রিভিউ করি, আমি রিভিউ করি, রিভিউ করতে চাই, আপনারা তো অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিকে স্পন্সর করেন, আমাদেরকেও যদি গ্রো করতে হেল্প করেন আমাদের জন্য ভালো হয়। আমরা ছোট বড় অনেক মানুষের সাথে কোল্যাব করে কাজ করেছি। এর ভিতরে অন্যতম হচ্ছে তরল প্রযুক্তি, এখন ওই ভাই রিভিউ করে না। তারপর আছে রাতুল ওসমান, তারপর আছে আমি বাবু, তারপর আছে রিসেন্টলি আমরা যাদের সাথে কোল্যাব করেছি তারা হচ্ছে এই মুহূর্তে স্যাম এবং টেক টু দ্য পয়েন্ট। তো স্যামজন, টেক টু দ্য পয়েন্টই সর্বশেষ আমাদের সাথে কোল্যাব। আর আগের যারা ছিল প্রথম দিকে তাদের সবার সাথে আমাদের আস্তে 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 গ্রো করা হয়েছে, সবার সাথেই কাজ করা হয়েছে। আমি বিশ্বাস করি আমি যদি সম্পূর্ণই মানে সেবার উদ্দেশ্যে কারো সাহায্য করি, সেটা আল্লাহ অন্য কোনো না কোনো চেহারায় আমার দিকে আবার ফিরিয়ে দিবেন। তো সাহায্যটা বা তাদের সাথে সম্পর্ক করাটার উদ্দেশ্য ওইটা ছিল, শুধুমাত্র ব্যবসা না। বাংলাদেশে এই মুহূর্তে 2025 সালের শেষ মুহূর্তে আমরা আছি। এখন মোবাইল ফোনের যে শপ, ছোট বড়, যাদের ইনভেস্টমেন্ট বেশি তাদেরকে তো আমরা চেইন শপ নাম দিয়েছি। যাদের ঢাকা থেকে উৎপত্তি বা চট্টগ্রাম থেকে উৎপত্তি, কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে আছে। তো যদি শোরুমের পরিমাণ বলা হয় এভাবে একটা ক্যাটেগরি করা যায়, অথবা শোরুমের পরিমাণ কম কিন্তু ব্র্যান্ড ভ্যালু বেশি, এইভাবে আরেকটা ক্যাটেগরি করা যায়। এরকম তো স্বনামধন্য অনেক শপে আছে, আপনারা জেনেই থাকবেন। সমাজটেক আছে, KRY ইন্টারন্যাশনাল আছে, রিসেন্টলি শুরু করা অ্যাপেলেক্স, তারা অনেক ভালো করতেছে। তারপরে ড্যাজেল নামে একটা শপ আছে, তাদের দৌরাত্ম্য অনেক। তারপরে যমুনা ফিউচার পার্কে একটা আছে, আমার নামটা সঠিক মনে আসতেছে না, মোবাইল ওয়ার্ল্ড মনে হয় সামথিং কিছু একটা। তো অনেকে আছে। তো আমি কখনো কোনো কম্পিটিশনে ঢুকতে পারি নাই, সেই সৌভাগ্য আল্লাহ আমাকে দেয় নাই। কম্পিটিশনে ঢুকতে হলে অন্তত পক্ষে ব্যবসার পরিধির একটা বিষয় আছে, যেটা আমার নাই। আমি এখনও দোকানদার, আমার এটাকে শোরুমও বলা যায় না। আমি দোকানদার, আমি আমার দোকানের সেলসম্যান, আমার 2টা শোরুম, আমি সেগুলোতে বসেই বেচাকেনা করি, এইটুকুই। আমার কোনো কম্পিটিশনে যাওয়ার সাহস হয় নাই, কারণ এখানে পুঁজির বিষয় আছে, আমি অত বড় লোক কেউ না। এবং কম্পিটিশনে যাওয়ার যে একটা নোংরা প্রতিযোগিতা, সেটা আমি অ্যাভয়েড করি। কারণ একটা ফোন 20,000 টাকা দাম, সেটা মার্কেটে আসলো, আমি 22,000 টাকা সেল করতেছি, সবাই 22,000 সেল করতেছে, কেউ বেশি পরিমাণে এনে সেটা মনে করেন যে 21,000 টাকা দিয়ে দিল। আমাদের যে এফোর্ট থাকে সে এফোর্ট অনুসারে প্রফিট করা যায় না, তাই আমি ওই রাস্তায় যাই না। আমি কমন ফোন বিক্রি করি না, আমার কাছে কাস্টমাররা পায় শুধু আনকমন ফোন। এবং একটা ফোন আপনি সারা বাংলাদেশে হঠাৎ করে খুঁজে দেখলেন কোথাও নাই, এসে দেখবেন কাকতালীয়ভাবে ওই ফোনটা আমার কাছে আছে। একটা ফোন বিশ্বের কোনো একটা দেশে লঞ্চ হয়েছে, অনেক দোকানদার সেটা চিনে না, আপনারা জিজ্ঞেস করলে বলবে যে এটা আবার কী ফোন, এটা কে বের করলো, অথবা আপনাকে শুনতে হবে আমরা আনতে পারবো না। সেটা আমার কাছে যদি কেউ আসে, নির্দিষ্ট সময় দেয়, সেটা যেই দেশেই হোক, পৃথিবীর ভেতর যদি হয়, ইনশাল্লাহ আমি এনে দিতে পারি, বিক্রি করি। আমার ব্যবসার ধরনটা আসলে একটু ভিন্ন, তো সেজন্য আমি কমন বা বড় বড় ব্র্যান্ডের সাথে কখনো প্রতিযোগিতা করতে পারি নাই।
এবং আমার ইচ্ছাও নাই। আমরা যে ফোনগুলো বিক্রি করি এই ফোনগুলোকে বলে পিআই, প্যারালাল ইম্পোর্ট, অনেকে আনঅফিসিয়াল বলে, অনেকে ব্যাগেজ ফোন বলে, অনেকে লাগেজ ফোন বলে, যার যেটা বলে শান্তি। মূলত এটা সঠিক শব্দটা পিআই, প্যারালাল ইম্পোর্ট। যে কোনো ওয়েতেই আমরা বাংলাদেশে নিয়ে আসি, তবে সেটা বৈধ। এখন আমরা শব্দটা সবসময় ব্যবহার করার সুযোগ থাকে না। এই মুহূর্তে আমাকে বলতে হবে আমি যে ফোনগুলো আনি, যে দেশ থেকে আনি, সেসব দেশের অফিসিয়াল স্টোর থেকে আনার যে ব্যবস্থাটা, সেটা আমি একটু আসতে আমি যে ফোনগুলো আনি সেগুলো পৃথিবীর যেই দেশ থেকে আনি সব সময় চেষ্টা করি একেবারে খাঁটি জিনিস আনতে। এটা আমার দোকান বলে বলছি না, মার্কেটিংয়ের জন্য বলছি না। যারা আমার চেহারা চিনে, যারা মোবাইল ফোন সম্বন্ধে বেশ বোদ্ধা, তাদেরকে আমার ছবি দেখেন, একটাই কথা আসবে যে তার প্রতিষ্ঠানে দামের পরিমাণ কিছুটা বেশি। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানচিত্রে কোনো ব্যক্তি হাতে কলমে প্রমাণ নিয়ে আসতে পারে নাই যে আমার প্রতিষ্ঠান থেকে কাউকে পুরাতন ফোন নতুন বলে দেওয়া হয়েছে। নতুন ফোনই কিনছে কিন্তু কোথাও কোনো স্পট পাইছে, নতুন ফোনই কিনছে কিন্তু ফোনের সাথে থাকা বক্স অথবা চার্জার অথবা কভার কোনো কিছু কোনো রকম কোনো দুই নাম্বারের শিকার হয়েছে। এটি আমার কাছে প্রাপ্তি, এটি আমি প্রাপ্তি মনে করি বলেই ব্যবসার পরিধি না বাড়িয়ে যেই পুঁজি আছে সেটা যদি কখনো ইনক্রিজ করা যায়, আমার যদি কোনো প্রফিট আমার ব্যবসা নতুন করে মানে ইনভেস্ট করতে হয়, আমি শুধুমাত্র করি অথেন্টিক প্রোডাক্ট এবং আফটার সার্ভিসে। আর আমাদের এই ফোনগুলো যেহেতু আনঅফিসিয়াল, মানে দেশের বাইরে থেকে আনা হয়, এগুলোর লজিক্যালি এক কথায় কোনো ওয়ারেন্টি হয় না বাংলাদেশের মানচিত্রে। যদি প্রোডাক্ট একেবারে অথেন্টিক হয়, প্রোডাক্ট একেবারে জেনুইন হয়, প্রোডাক্টের মান নিয়ে কোনো ঝামেলা না থাকে, এর মানে হচ্ছে এটা যেই দেশ থেকে আনা হয়েছে সেই দেশে ওয়ারেন্টি আছে, সেটি আমি মেনটেন করি। আমার ফোনগুলো দেশে হয়তো ওয়ারেন্টি থাকে না, আমার নিজস্ব টেকনিশিয়ান আছে, আমি তাকে দিয়ে রিপেয়ার করানোর চেষ্টা করি। কখনো হয়, কখনো হয় না। কাস্টমাররা যাতে বিপদে না পড়ে, মানবতার দিক থেকে আমার সেই প্রফিট মার্জিন থেকে আমি বিপদ অনুসারে 5,000 হোক আর 20,000 হোক, সেটা নিজের থেকে দিয়ে মানবতার খাতিরে অথবা আখিরাতের ভয়ে কারো কোনো বরদোয়া যাতে না লাগে আমার গায়ে, সেজন্য আমি অনেক সময় নিজের পকেট থেকে টাকা পয়সা দিয়েও এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আর যেহেতু অথেন্টিক ফোন সেল করি, আমার সারা বছরেও মনে হয় না 50 জন মানুষ আমার কাছে সমস্যা নিয়ে আসে, যদিও সারা বছরে আমার বিক্রির পরিমাণ কিন্তু হাজার ইউনিট। তারপর আসি সেকেন্ড হ্যান্ড ফোন। কখনো কোনো হাঁটা কাস্টমার আমার কাছে ফোন বিক্রি করতে আনলে আমি সহজে কিনি না। কখনো কোনো দেশের বাইরে থেকে যারা ফোন এনে বিজনেস করে সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে আসে, আমি তাদের কাছ থেকেও কিনি না। আমি শুধু কিনি আমার কাছ থেকে একটা ফোন কেউ যদি কিনে নিয়ে ব্যবহার করে আমার কাছে বিক্রি করতে আনে, সেটা এগুলোই আমি প্রাধান্য দিই। হাঁটা কাস্টমার যে কেউ মানে উৎকো কেউ চলে আসলো, আমি একটা ফোন বিক্রি করবো, আমি তার কাছ থেকে নেই না। এমনভাবে যাচাই করি সিআইডি লেভেলের, বেশিরভাগই কেউ যদি বিক্রি করতে আমার দোকানে কোনো পণ্য নিয়ে আসে, 10 জনে 2 জন অথবা 3 জনই বিক্রি করতে পারে, 7 জনই ফেরত যায়। হয় বিরক্ত হয়ে ফেরত যায় আমার জাজমেন্টের কারণে, অথবা এমন চিরুনি অভিযান দেই কোনো সমস্যা বের হয়ে যায়, আমরা ফোনটা তারপর তার কাছে কিনি। আমরা বেজমেন্টে আসছি প্রায় 2 বছর হয়। বেজমেন্টের আগে আমাদের দোকানটা লেভেল 5-এ ছিল। ওই 14-15 সাল থেকে বসুন্ধরা সিটি মার্কেটে আমাদের একটাই শপ ছিল, ওখানে আমরা স্টে করেছিলাম যতদিন পর্যন্ত বসুন্ধরা সিটি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত না নিয়েছে যে সব মোবাইল ফোনের দোকানগুলো তারা বেজমেন্টে নিয়ে আসতে চায়। তো এই যে বাকি বছরগুলো মানে আনুমানিক 12 বছর উপরে আমাদের শপটা ছিল লেভেল 5-এ, তখন এমন অনেক হয়েছে আর কি। সব মনে নেয় আমার, যেহেতু আমি কখনো ভাবি নাই পাবলিক স্টান্ট করবো, কারোর সামনে বলবো। একটা মনে পড়ে যে এসএসসি পরীক্ষার পর কোনো একজন স্টুডেন্ট তার দাদির সাথে এসেছিল, তার নাকি বাবা অথবা মা কেউ নাই, দাদি যথেষ্ট বয়স্ক, লাঠি দিয়ে ভর করে আসে। তাদের একটা ফোন পছন্দ হয়েছিল, তারা একটা ফোন কেনার জন্য বাসা থেকে প্রিপারেশন নিয়ে এসেছিল। কিন্তু তারা একটা উৎকো ওয়েবসাইট আছে বাংলাদেশে, mobiledokan.com, ওই উৎকো ওয়েবসাইট দেখে তারা আসছিল। ওখানে দাম দেওয়া ছিল সাপোজ 20,000 টাকা, বাস্তবে ওটা তারা চায়নার সাথে কনভার্ট করে প্রাইসটা বসায় দিছে। ওটা আনতে যে 5-6 হাজার টাকা লাগে, দোকানদারও যে 2,000 টাকা প্রফিট করবে এখানে, এগুলো কোনো কিছু ওখানে থাকে না। বিভ্রান্তিকর ওয়েবসাইট, আপনারা অনেকেই জানবেন। সেই mobiledokan.com দেখে তারা হয়তো বা আসছিল, এসে তারা ফোনের দাম জিজ্ঞেস করছিল, আমরা দিছিলাম সামনে। ধরেন তাদের কাছে সেই পরিমাণ টাকা আছে যেটা ওয়েবসাইটে দেখে আসছে, একদম টাইটাই আছে, কিছু খাওয়ার জন্য, কিছু গাড়ি ভাড়া। তারপরে তারা যেহেতু 6-7 হাজার টাকা ব্যবধান, তারা অনেক ঘাবড়ে গেছে, এত দূর চলে আসছে, আবার কবে আসতে পারবে, ঢাকার থেকে মোটামুটি দূর থেকে আসছে। তখন আমি তাদের কথোপকথন শোনার চেষ্টা করছি। তারা যথেষ্ট কি বলে এটাকে নিম্নবিত্ত হতে পারে টাকার ক্ষেত্রে, তাদের আর্থিক সক্ষমতা কম, কিন্তু তারা খুবই সম্মানের সাথে বাঁচা পরিবার, এটা আমি কেন বুঝতে পারি। তারা দোকানের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলতেছিল, কি করা যায়, কি করব, কিভাবে হ্যান্ডেল করব। তো দাদি তার নাতনিকে বোঝাতে পারে নাই, তো নাতনি
কষ্ট ভেঙে পড়ছিল যে ফোনটা না কিনে বাড়ি ফিরে যাবে। তো ওইটা আমি তাদের কথার মাঝখানে ইন্টারফেয়ার করছি, অনেকবার বোঝার চেষ্টা করছি। তারপরে আমি ওই ফোনটা তাদেরকে যে টাকা সে নিয়ে এসেছিলো ওই টাকার ভিতরে দিয়েছিলাম। কোনো টাকা আমি বাড়তি কোনো টাকা নেই, সেখানে আমার হয়তো বা একটা নির্দিষ্ট 1/3 3 ভাগের 1 ভাগ আমি লস করেছিলাম। তারা অনেক কান্নাকাটি করেছিল, দোয়াটা করেছিল, এই টাইপের একটা জিনিস আমার একটু মানে কান্না এসেছিলো, কিন্তু আমার আসলে কান্না করতে পারিনি, এটা আমার অভ্যাস নাই। তো সেই জন্য শুধু মনে আছে যে ওই বিষয়টা আমার আবেগের একটা জায়গা থেকে একটা স্মৃতি ওইটা। আর এই আজকে থেকে 2 দিন আগে একটা ছেলে কলম বিক্রি করে, মার্কার পেন যেটা আছে চিকনটা, ওইটা মার্কার পেন বিক্রি করে। আমি দোকানেই ছিলাম, সে আসছিল ওই যে একটা ফোন দেখতেছিল এখানে এসে, তো হাতে একটা বাটন ফোন, আর সে মার্কার বিক্রি করে মার্কেটে। আমাদের এখানে হকার ঢোকা নিষেধ। হকার কেন ঢুকছে এই প্রশ্ন করার জন্যই মূলত আমি তার কাছে যাই, কিন্তু দেখি যেতে সে ফোন দেখতেছে। তো তারা জিজ্ঞেস করলাম যে কী ফোন চালায়, সে দেখালে বাটন ফোন চালায়। তারপর তাকে জিজ্ঞেস করলাম সে কখনো স্মার্টফোন চালাইছে কিনা, সে বললো যে আমি চালাই, আমারটা রিসেন্টলি চোর নিয়ে গেছে। আমাদের এখানে একটা 10,000 টাকার আশেপাশে ফোন ছিল, 7, 8, 9, 10 এরকম। ওইটা আমি তাকে দিই ক্যাশ মেমো করে বক্স সহ। তো সে যথেষ্ট শকড হয় যে আমি তাকে ফাঁসাচ্ছি কিনা, দুষ্টামি করবো কিনা, এটা কোনো প্র্যাঙ্ক ভিডিও কিনা। তাকে আমার 2-3 মিনিট 2-3 বার বলে বুঝাইতে হয় যে না, আমি তোমাকে মন থেকে এটা দিয়ে দিয়েছি, কোনো টাকা লাগবে না। সেও যথেষ্ট খুশি হয়েছিল, কান্নাকাটি করে নেই, এমন কোনো আবেগের সিন হয় নাই, ক্রিঞ্জ, সব স্বাভাবিক ছিল, কিন্তু অনেক খুশি হয়েছে। এই ধরনের কাজ করা তো এটা মানে উচিত, তো আল্লাহর উদ্দেশ্যে করা। আমি আল্লাহর উদ্দেশ্যে করি, কারণ বিনিময় দেওয়ার মালিক আল্লাহ, মানুষ না।